দেখেন কি ধরনের প্রতারণা এখানে বাস্তবায়নের পদ্ধতি বলা আছে। নির্বাচন হবে, দুইটা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে, আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা? ওনারা বলছেন, আমরা দেখেছি, ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান। এই কমিটি আমি গতকালকে বিএনপির 31 দফা নিয়ে খুব চিন্তা ভাবনা করে পড়ে দেখলাম, 1 নম্বর দফা, তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এখন তো সংস্কার মানছেন না, সংস্কার পরিষদই তো এটা, এই সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওইটাতে আপনারা না গিয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো আছে, 31 দফা আছে, ওখানে তো সংস্কার কমিশনের কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। সেই কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোনো একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেই, এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা লোকও আছেন, চেহারা দেখলে বোঝা যাচ্ছে। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালের দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। এরপরে দেখেন 1 সেপ্টেম্বর 78 জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল ল এর গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন না। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তো আদালতের। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছেন। কোর্টে রুল দিয়েছে
কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোনো আদেশ নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই, আমরা আজকে একটা নোটিশ পাঠাবো। উই আর প্রিপেয়ারিং টু সেন্ড এ নোটিশ টু দি গভর্নমেন্ট, যে এই আদেশ আইন জীবিত থাকা অবস্থায় এই আইনের এটাতে করণীয় বলা আছে, এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়? এই কারণে আমি নোটিশটা লিখে আসছি, আজকেই পাঠাবো অথবা কালকে ইনশাল্লাহ। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো টু কমপ্লাই উইথ দি অর্ডার। দিস অর্ডার ইজ স্টিল ভ্যালিড, স্টিল অপারেটিভ, স্টিল দ্য ল অফ দ্য ল্যান্ড। Since this order is still the law of the land, you are duty bound to follow the law of the land, and you are required to perform under Article 102 of the Constitution to do what is required by law to do. This is what is required by law to do. So you are requested to comply with the provision of Section 8, Section 9, Section 10, Section 11. If you do not comply with the sections, ultimately you are violating the law of the land and taking the law in your hand. And that would be the ultimate. আমার ধারণা তারা কার পরামর্শে, এটা আমার স্পেকুলেশনের কথা বলে যাই। আমরা আজকেও সকালবেলা 10-12 জন আইনজীবী মিলে চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের বিবেচনায় ধরে না। কেন সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের 1 নম্বর সংক্ষিপ্ত শিরোনাম, 2 নম্বরের সংজ্ঞা, এই সংজ্ঞার 2-এর এখানে বলা হচ্ছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এখন এই কনসেপ্টের বাইরে তাহলে প্রশ্ন হলে এই আদেশটা জারি হয়েছে কবে? 13ই নভেম্বর। অব্যবহিত পরের সংসদ নির্বাচন কোনটা? 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই আদেশকে অস্বীকার করে 12ই ফেব্রুয়ারির নির্বাচন যে হবে তার আইনগত ভিত্তি কি? ওনারা বলছেন আর্টিকেল 123 তার আইনগত ভিত্তি। তো 123-এ কি আছে? আর্টিকেল 123-এ নির্বাচন হওয়ার কি পদ্ধতির কথা বলা আছে? 123-এর 3, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়ে যাওয়ার ক্ষেত্রে ভাঙ্গিয়ে যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। তাহলে আমাদের সংসদ মেয়াদ অবসানের কারণে ভাঙে নাই, আমাদের সংসদ ভেঙেছে হলো একটা স্পেশাল সার্কামস্টেন্সেসে আগস্ট মাসের 6 তারিখে। তাহলে এটা প্রযোজ্য না। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে আমাদের সংসদ ভেঙেছে, অন্য কোনো কারণে, অবসানের কারণে না, অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে। তাহলে এখনকার সিচুয়েশনটাকে যদি আমরা সংসদ ভাঙ্গিয়া যাওয়ার মেয়াদ উত্তীর্ণ ছাড়া অন্য কোনো কারণে ভাঙে, আমরা ধরে নিলাম অন্য কোনো কারণে ভেঙেছে। তো অন্য কোনো কারণে ভাঙলে নির্বাচন হওয়ার কথা ছিল 6ই আগস্ট, ভেঙেছে 6ই সেপ্টেম্বর, 6ই অক্টোবর, 6ই নভেম্বর, কিন্তু নির্বাচন তো হয় নাই। তাহলে বোঝা গেল 123 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 3 বর্তমান নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। তাহলে সাহায্য করে কি জিনিস? এই সাহায্য করে না দেখেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রয়োজন হয়েছে। আরও কয়েকটা জায়গায় কিন্তু সাহায্য করে নাই। 1 নম্বর সাহায্য করে নাই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়েছে আপনারা দেখবেন 6 তারিখ রাতে। তো 6 তারিখ রাতে অ্যাটর্নি জেনারেল হলো কি করে?
কারণ 6 তারিখ রাতের বেলা তো প্রাইম মিনিস্টার নাই, প্রেসিডেন্ট সরকার নাই, প্রেসিডেন্ট সাহেব তাকে নিয়োগ দিয়েছেন। ওনার নিয়োগটা দেখলে দেখবেন যে উনি যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস পায় তাকে নিয়োগ দিয়েছেন এই মর্মে কিছু নাই। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হলো? দ্বিতীয় বড় প্রশ্ন, 6 তারিখে পার্লামেন্ট ভেঙে দিল, কিভাবে ভাঙলো? পার্লামেন্ট তো ভাঙতে পারে না, প্রেসিডেন্ট কি করে পার্লামেন্ট ভাঙবে? পার্লামেন্ট ভাঙার নিয়ম হলো অবশ্যই প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইস পাইতে হবে পার্লামেন্ট ভাঙতে গেলে। তো প্রধানমন্ত্রী তো নাই, লিখিত অ্যাডভাইস দিবে কে? পরবর্তী বড় প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, এটাও সংবিধানে কনসেপ্ট নাই। যে শপথটা নেওয়া হয়েছে এরকম কোনো শপথই আপনারা সংবিধানে দেখতে পাবেন না। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল 15th অ্যামেন্ডমেন্টের আগে, তখন সংবিধানের পিছন দিয়ে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের শপথ নামে একটা শিডিউল ছিল। কিন্তু 15th সংশোধনীর মাধ্যমে এটা বাতিল হয়ে যাওয়ার পরে ওই শপথের পাঠটুকু বাতিল হয়ে যায়। তাহলে শপথটা কি করে নিলেন? ওনারা বলছেন যে ধরে নেওয়া হচ্ছে আগের চিফ অ্যাডভাইজার যে শপথটা নিতেন ওই শপথটাকে এসিউম করে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ওই এসিউম শপথ দিয়েছেন। এসিউম শপথ অ্যাডভাইজারদেরকে এভাবে দিয়েছেন। এই প্রশ্নটা ওনারা বলছেন 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করেছেন, একটা মতামত নিয়েছেন, মতামত নিয়ে এই কাজ করেছেন। এই মতামতটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। একজন রিট পিটিশন করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মহসিন রশিদ। হাইকোর্ট ডিভিশনের শুনানি হওয়ার পরে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সামারিলি রিজেক্ট করে। ওখানে প্রশ্ন উঠেছিল সরকারের সোর্স কি? হাইকোর্ট বলেছে সরকারের সোর্স হলো দুইটা। 1 নম্বর সোর্স হলো উইল অফ দ্য পিপল, আর তার সোর্স হলো আর্টিকেল 7, আর 2 নম্বর সোর্স হলো 106 এর মতামত। এর বিরুদ্ধে তিনি সিপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, আপিল। সুপ্রিম কোর্ট ওই আপিল ডিসমিস করে দিয়েছে। ডিসমিস করে দিয়ে বলেছে হাইকোর্ট যে কথা বলেছেন এইটাই সঠিক।